এই যে বিষয়টা নিয়ে আলাপ করলাম, এটাকে আমরা এখন ডেভেলপমেন্ট করব। তো আমাদের মেথডে আমরা ডেভেলপমেন্ট করব। তো আমরা এখন দেখব যে আসলে সিভিল প্রসিডিউর কোডে আপনার সেকশন 9, 10, 11 এই তিনটে সেকশন নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম, তাই না? যেটা বার কাউন্সিল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। আর এই অংশে আমরা দেখব যে এখতিয়ারের প্রকারভেদ এবং রেস সাবজুডিস এবং রেস জুডিকেটার বিস্তারিত আলোচনা হবে আমাদের এই ডেভেলপমেন্ট পার্টে। তাহলে আমরা আসলে দেখি যে এখতিয়ার, তো আমরা আগেই শুনলাম যে এখতিয়ার 3 প্রকার, সবাই তো জানি। আদালতের এখতিয়ার আমরা জানি যে 3 প্রকার। কি কি? পেকুনিয়ারি জুরিসডিকশন, তারপরে হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন, আর একটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। পেকুনিয়ারি জুরিসডিকশনটা কেমন? যেটা হচ্ছে টাকার অঙ্ক ভিত্তিক, অর্থাৎ যেখানে দাবির পরিমাণ অনুযায়ী আদালত নির্ধারণ হয়। যে আপনি আমরা কি জানি যে একজন সহকারী জাজ 15 লক্ষ টাকা, আর একজন সিনিয়র সহকারী জাজ উনি হচ্ছেন 25 লক্ষ টাকা, আর যুগ্ম জেলা জাজ উনি হচ্ছেন আনলিমিটেড। এটা তো সবাই জানি। এই বেসিক ধারণাগুলো তো আমাদের থাকার কথা। তো আমরা এখন দেখি যে আসলে আমাদের কোন কোন ধারা জুরিসডিকশনের সাথে জড়িত। আর রেস জুডিকাটা এবং রেস সাবজুডিসের তো 2টা ধারাই আছে, এবং ওই 2টা আমরা পাইলাম। এবং এর ভিতর থেকে আর কি গুরুত্বপূর্ণ আছে যেটা আমরা দেখব যে আমাদের পরীক্ষায় আসতে পারে বা আমাদের জানা দরকার, একজন আইনজীবী হিসেবে প্রত্যেকেরই জানা দরকার। তো আমরা যদি প্রথমে দেখি যে পেকুনারি জুরিসডিকশন, টাকার অঙ্কভিত্তিক এখতিয়ার। এখানে বলা হয়েছে যে মামলার দাবির পরিমাণ যত টাকা, অর্থাৎ আপনি আপনার কাছে যে ক্লায়েন্ট আসছে তাকে তারপরে আপনি কি দেখলেন যে ওনার পূর্বে কোনো মামলা নাই, ওনার কোনো রানিং মামলা, ওনাদের পক্ষদ্বয়ের মধ্যে রানিং কোনো মামলা চলমান নাই। তাহলে আপনি এখন দেখবেন যে তার যে মামলাটার যে মামলাটা নিয়ে আসছে, এই মামলাটার সুট ভ্যালু কত, মানে সেই আর্থিক এখতিয়ারটা কত। যদি সেটা 15 লক্ষর ভিতরে থাকে তাহলে আপনার অ্যাসিস্ট্যান্ট জাজ, অ্যাসিস্ট্যান্ট সিভিল জাজ, আর যদি আপনার 25 লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে সিনিয়র সিভিল জাজ, এবং যদি আপনার তার উপরে থাকে তাহলে আপনি যুগ্ম জেলা জাজের কাছে মামলাটাকে দিতে হবে। কে দিবে? একজন আইনজীবী দিবে। আপনি কিন্তু একজন আইনজীবী, সেই কনফিডেন্সে আপনি যদি পড়েন তাহলে আপনি পড়াটাও ভালোভাবে বুঝতে পারবেন, পরীক্ষার খাতায়ও ভালোভাবে লিখতে পারবেন, আবার আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফেও এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের গল্পের পর্যায়ে আমরা দেখলাম যে তখন আমরা টাকার অঙ্কটা দেখব, একজন ক্লায়েন্টের যে সুট ভ্যালুটা আমরা দেখব যে কত টাকার ভ্যালু আছে এই মামলায়। তারপর আমরা দেখব যে যে ঘটনাটা নিয়ে এই মামলা করতে আসছে আপনার ক্লায়েন্ট, ওনার জায়গাটা কোথায়, এলাকা ভিত্তিক এখতিয়ারটা কোথায়, কোন এলাকার মামলা, সেই এলাকা আপনার এই আদালতের অধীনস্থ কিনা, বা প্রপার কোর্ট হিসেবে আপনি যে কোর্টের অ্যাডভোকেট, আপনার কাছে আসলো সেই আদালতে আপনার এখতিয়ার আছে কিনা এই মামলাটা গ্রহণ করার, সেটাই হচ্ছে এই এখতিয়ার ভিত্তিক আদালত, মানে এখতিয়ার ভিত্তিক এখতিয়ার। তো এর যে বিষয়টা হচ্ছে জমি বা সম্পত্তি যে জেলায় অবস্থিত সাধারণত সেই জেলার আদালতেই মামলা করতে হয়। এটা হচ্ছে মূলনীতি, যে জমি বা সম্পত্তি যে ওই যেখানে অবস্থিত যে এলাকায়, ওই এলাকার যে আদালত, ওই এলাকার আদালতেই আপনার মামলা করতে হবে। এটা হচ্ছে আমাদের মূলনীতি। যেমন ঢাকার জমি আপনি চট্টগ্রাম আদালতে মামলা করতে পারবেন না, জমি যেখানে মামলা সেখানে, এই নীতি হচ্ছে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে বিষয়বস্তু ভিত্তিক এখতিয়ার, যেটা আমাদের সাবজেক্ট ম্যাটার বলে। কিছু নির্দিষ্ট ধরনের মামলা কেবল বিশেষ আদালতেই করা যায়। যেমন দেওয়ান যে পারিবারিক মামলা আপনি দেওয়ানি আদালতে করতে পারবেন না, পারবেন? শ্রম আদালতের মামলা আপনি দেওয়ানি আদালতে করতে পারবেন না, যদিও ওগুলো দেওয়ানি রিলেটেড, কিন্তু
দেওয়ানি আদালতে করতে পারবে না। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার এই ক্লায়েন্ট যিনি আসলো, উনি আসার পরে ওনার মামলাটা আসলে আপনার স্পেশাল কোনো আদালতের ক্যাটাগরির মধ্যে আছে কিনা। যদি সেটাও না থাকে তাহলে আপনি গ্রিন সিগন্যাল দিলেন। তারপরে আপনার রেস সাবজুডিস এখন আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। একই বিষয়ে একই সময়ে দুটি আদালতে মামলা বিচারাধীন থাকলে পরস্পর বিরোধী রায় এড়ানোর জন্য এই ধারা প্রযোজ্য। এই ধারাটা কেন প্রযোজ্য হয়েছে? এই যে কথাগুলো, একই সময়ে দুটি আদালতে মামলা বিচারাধীন থাকলে পরস্পর বিরোধী রায় এড়ানোর জন্য এই ধারা প্রযোজ্য। অর্থাৎ রেস সাবজুডিস কেন প্রযোজ্য? একই বিষয়ে একই সময়ে দুটি আদালতে মামলা বিচারাধীন থাকলে পরস্পর বিরোধী রায় হতে পারে। অর্থাৎ ঢাকার কোর্টে এক ধরনের রায় দিল, আর চট্টগ্রামের আদালত যদি আপনাকে আরেক ধরনের রায় দেয়, সেক্ষেত্রে একটা সাংঘর্ষিক বিষয় তৈরি হবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে একই পক্ষ হতে হবে, উভয় মামলার পক্ষগণ কিন্তু একই হতে হবে। এখানে শর্ত আছে যে আপনি একই বিষয় হইতে হবে, মামলার মূল বিষয়বস্তু অভিন্ন হতে হবে এবং একই সময়ে বিচারাধীন, অর্থাৎ চলমান কোনো মামলা, অন্য আদালতে চলমান কোনো মামলা থাকতে হবে। সেক্ষেত্রেই আপনি এই রেস সাবজুডিসের অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আমরা দেখি যে আমাদের রেস জুডিকাটা, একবার কোনো আদালত থেকে চূড়ান্ত রায় হয়ে গেলে সেই বিষয় পুনরায় মামলা করা যাবে না। আপনার একটা আদালত থেকে একটা বিষয় যখন একবার চূড়ান্তভাবে রায় দেবে, চূড়ান্ত রায় দিতে হবে, আপনার প্রত্যেকটা শব্দ বুঝতে হবে যে চূড়ান্ত রায় কোনটা, স্থগিত কোনটা, বার্ড মানে বন্ধ, এই বিষয়গুলো কিন্তু আপনাকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। একবার সিদ্ধান্ত মানে চিরকালের সিদ্ধান্ত, অর্থাৎ আদালত যেটা সিদ্ধান্ত দিছে ওইটা চিরকালের জন্য সিদ্ধান্ত, ওখানে ওর বিপরীতে আপনি দ্বিতীয়বার আবার আদালতে আসতে পারবেন না। এটাই বলছে রেস জুডিকাটা। তো রেস জুডিকেটার সুবিধাটা আপনি যে মানে রেস জুডিকেটাটা অ্যাপ্লাই হবে কিভাবে, সেটা হতে হবে সক্ষম আদালতে। কিন্তু আগের যে আদালতে রায় থাকতে হবে, সেই রায়টা হতে হবে ওই আদালতের এখতিয়ার থাকতে হবে। এখন নন এখতিয়ারভুক্ত কোন আদালতের মামলার ক্ষেত্রে রেস জুডিকেটা কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনার আগে দেখতে হবে যে একই বিষয়বস্তু, একই পক্ষদ্বয় কোনো সক্ষম আদালত থেকে যদি চূড়ান্ত রায় দেয়, সেক্ষেত্রে আপনি রেস জুডিকাটা দ্বারা বারিত হবেন। রায় থাকতে হবে চূড়ান্ত, আগের মামলার বিষয়টি সরাসরি বা পরোক্ষভাবে নিষ্পত্তি হয়ে গেছে এরকম হইতে হবে। আর একই পক্ষ বা তাদের প্রতিনিধি। এখন এটা কেমন, যেমন হইতে পারে আপনার বাবা একটা মামলা করছিল একটা জমি নিয়ে, তার বিপক্ষে রায় দিছে, এখন নতুন অ্যাডভোকেট হইছেন, আপনি কোর্টে আসছেন, আপনি চিন্তা করেন বাবা তো বুঝে নাই, আমি এখন একটু অ্যাডভোকেট হইছি, আমি আবার মামলা করবো এই বিষয় নিয়ে। তো আদালত বলছে যে না, আপনি পারবেন না। কেন পারবেন না? যে আপনি ওই পক্ষের প্রতিনিধি, অর্থাৎ আপনার বাবার প্রতিনিধি আপনি। সো নতুন মামলায় আপনি পারবেন না, যেহেতু বিষয়বস্তু এক। ক্লিয়ার? বুঝতে পারতেছেন ভাই? থ্যাংক ইউ। বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, মানে মোটামুটি আপনি 100% ধরতে পারেন, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আছে। রেস সাবজুডিস বনাম রেস জুডিকাটা। তো আমরা দেখি যে আসলে যে প্রশ্নগুলা মানে আপনার ক্রিটিক্যাল ভাবে তৈরি হয়, সেটা হচ্ছে রেস সাবজুডিস বনাম রেস জুডিকাটার পার্থক্যটাই কিন্তু এখানে মুখ্য বিষয়। তো আমরা সহজভাবে পার্থক্যটা তৈরি করার চেষ্টা করছি, আপনারাও দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমরা প্রথমত দেখি যে প্রযোজ্য সময়, একটা হচ্ছে মামলা বিচারাধীন অবস্থায়, রেস জুডিকাটা হচ্ছে, রেস সাবজুডিস হচ্ছে মামলার বিচারাধীন থাকতে হবে, আর রেস জুডিকেটার ক্ষেত্রে মামলা রায় হয়ে যাওয়ার পরে। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে একই সাথে দুই আদালতের মামলা ঠেকানো, আর ওইটা হচ্ছে পুনরায় মামলা ঠেকানো। আর এর শর্ত হচ্ছে একই পক্ষ, একই বিষয়, একই সময়ে দুই কোর্টে মামলা। আর রেস জুডিকেটা হচ্ছে আগেই সক্ষম আদালত থেকে চূড়ান্ত রায় হয়ে গেছে। আর এর ফলাফলটা কি হবে, যে পরের মামলা স্থগিত হবে। রেস সাবজুডিসের ক্ষেত্রে কি হবে, আপনার পরের মামলাটা স্থগিত হবে। আর
রেস জুডিকেটা বলছে যে নতুন মামলা খারিজ হবে, নতুন যে মামলাটা আপনি নিয়ে আসবেন সেই মামলাটা আপনার আদালত শুনবে না, বলবে আপনার এই মামলার বিষয়ে একবার আপনার এখতিয়ারভুক্ত আদালত থেকে চূড়ান্ত রায় দেওয়া হয়েছে, আপনি আর মামলা করতে পারবেন না, তো আপনার মামলাটা খারিজ হয়ে যাবে। এই হচ্ছে পার্থক্য। তো এখন যদি পরীক্ষায় আসে আপনারা পার্থক্যটা তো নির্ণয় করতে পারবেন, এখান থেকে পার্থক্য তৈরি করতে পারবেন না আপনারা পরীক্ষায়? থ্যাংক ইউ। এটা ভালোভাবে তৈরি করতে পারলে আপনি মোটামুটি এখান থেকে প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমরা ফ্লোচার্টটাও দেখি আবার। আগেই রায় হয়েছে, এটা হচ্ছে 11 ধারা, আর এখনো চলমান এটা হচ্ছে 10 ধারা। একটা হচ্ছে আগে রায় হয়ে গেছে 11, আর এখনো যেটা চলমান এটা হচ্ছে 10। আর মামলার অবস্থা কি, মূল প্রশ্ন নির্ণয় করুন। যে আপনার মামলার অবস্থানটা কোথায় আছে আগে প্রশ্নে দেখবেন। আপনি একটা প্রশ্ন যখন আপনাকে করা হবে, আপনি কোশ্চেনটাকে ভালোভাবে দেখবেন যে মামলার অবস্থান কি। যদি দেখেন যে প্রশ্নে মামলার রায় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ধারা 11 প্রযোজ্য হবে। আর যখন আপনার দেখবেন যে মামলা রানিং, তখন আপনার 10 ধারা প্রযোজ্য হবে। এই হচ্ছে আমাদের রেস জুডিকেটা এবং রেস সাবজুডিসের বেসিক আলোচনা। আর এখান থেকে আপনি মনে রাখার জন্য কিছু টিপস নিতে পারেন, সেটা হচ্ছে আরো ভালোভাবে বুঝতে গেলে রেস সাবজুডিস হচ্ছে স্টিল জাজিং, আপনার স্টিল জাজিং। আর মানে বিচারাধীন। আর রেস জুডিকেটাটা হচ্ছে আপনার জাজড, মানে অলরেডি ইতিমধ্যে বিচারিত, মানে বিচার হয়ে গেছে। তো আপনি উত্তর লেখার একটা কৌশল রেখেছি, এটা হচ্ছে সেকশন 9, 10, 11 তিনটি প্রাসঙ্গিক হলে আলাদা হেডিং দিয়ে লিখবেন, শুধু সংজ্ঞা নয়, শর্তগুলো পয়েন্ট আকারে উল্লেখ করবেন। প্রথমে নির্ধারণ করুন যে মামলা চলমান নাকি নিষ্পত্তি হয়েছে, তারপরে ধারা বেছে নিন যে কোন ধারার সাথে আপনি এই ঘটনার সাথে রিলিভেন্ট করবেন। এভাবে যদি আপনি পরীক্ষার খাতায় লিখতে পারেন, আপনি সঠিক ধারা যদি আপনি নির্ধারণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল আশা করা যায়। তো এই যতটুকু দেখলাম, আপনারা এর ভিতর থেকে না বোঝার মতো আছেন কিছু? আজকের ক্লাসের শেষ পার্ট, অর্থাৎ আমরা এখন অ্যাপ্লাই করব আমাদের মেথড। আমাদের মেথডটা কি? আমাদের মেথডটা হচ্ছে DAWSC, অর্থাৎ ডিফাইন, তারপরে কি বলেন? ডিফাইনের পরে কি? অ্যাপ্লাই। অ্যাপ্লাই, এবং তারপরে আপনি বিশ্লেষণ করবেন ডব্লু, আর তারপরে একটা আপনার কেস রেফারেন্স বা কোনো একটা উদাহরণ দিয়ে আপনি সাপোর্ট দিবেন। আপনার যে বিষয়বস্তুটা আপনি বললেন ওটাকে একটা সাপোর্ট দিবেন, সেটা হচ্ছে সাপোর্ট। আর লাস্ট হচ্ছে একটা কনক্লুশন দিবেন। তো চলুন আমরা দেখি। আমরা প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা যে এতক্ষণ পড়াশোনা করলাম, আসলে এখানে আমরা কি কি বিষয় পড়লাম বা এইগুলাকে কিভাবে আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করব বা প্রশ্ন কিভাবে হইতে পারে। তো আমরা দেখি যে করিম ঢাকার একটি কোর্টে রহিমের বিরুদ্ধে জমির মালিকানা দাবি করে মামলা করেন। করিম নামের এক ব্যক্তি আমাদের ঢাকার আদালতে রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমির মালিকানা দাবি করে মামলা করেন। মামলা চলাকালীন রহিম একই জমি নিয়ে নারায়ণগঞ্জ কোর্টে আরেকটি মামলা করেন। এখন নারায়ণগঞ্জ কোর্ট কি এই মামলা শুনতে পারবে? বলেন তো। হ্যাঁ, পারবে না। কেন পারবে না?
স্যার অলরেডি এই মামলাটার আরেকটা ঢাকা কোর্টে হচ্ছে মানে চলতেছে, এবং নারায়ণগঞ্জ এটা তো হবে না, ভাবছি এটা হবে। আর কারো কোনো ভিন্ন মত আছে? বিষয়টা প্রশ্নটা আবার পড়েন, আপনারা আপনার প্রশ্ন দেখেন, নাহলে আমি বড় করে দিই আরো। করিম ঢাকার একটি কোর্টে রহিমের বিরুদ্ধে জমির মালিকানা নিয়ে মামলা করছে। মামলা চলাকালীন রহিম একই জমি নিয়ে নারায়ণগঞ্জ কোর্টে আরেকটি মামলা দায়ের করেন। এখন নারায়ণগঞ্জ কোর্ট কি এই মামলা শুনতে পারবে? ভিন্ন কোনো মত আছে কারো? কথা একটু হ্যাঁ, তাহলে আপনি কি করলেন? আমরা কি করব? ইস্যু আমাদের যে ডিটারমাইন যেটা আছে, আমাদের কি ডিফাইন, আপনি ডিফাইন করবেন আগে যে আমার এই বিষয়টা কোন আমাদের কোন ধারার সাথে যায়, তাই না? তো আমরা প্রথম অ্যাপ্লাই করলাম ডিফাইন ইস্যু। তো কি একই, এখানে মূল প্রশ্নটা কি, একই বিষয়ে দুটি কোর্টে একসাথে মামলা চলা আইনগত গ্রহণযোগ্য কিনা, এটাই হলো তো মূল ইস্যু, তাই না? এখানে পক্ষ কে? করিম বনাম রহিম। আর বিষয় হচ্ছে জমির মালিকানা দাবি। আর এখানে সমস্যা হচ্ছে দুই কোর্টে সমান্তরাল মামলা। মানে কি, একটা মামলা হয়েছে ঢাকার কোর্টে আর একটা মামলা হচ্ছে নারায়ণগঞ্জ কোর্টে। বিষয় এক, পার্টি এক, সবই তো এক। এখন আপনি এটার সাথে কি রিলেভেন্ট করবেন? আপনি অ্যাপ্লাই করবেন সেকশন 10 আনবেন না সেকশন 11 আনবেন? কোনটা আনবেন? সেকশন 10 আসবে স্যার। সেকশন 10 আসবে, কারণ কি চলমান মামলা। আপনার সেকশন 11 হচ্ছে আপনার মামলার বিচার যদি বলতো যে ঢাকার কোর্টে রহিমের মামলাটার বিচার নিষ্পত্তি হয়ে গেছে, তারপরে করিম যাইয়া নারায়ণগঞ্জ কোর্টে মামলা করছে, তাহলে আসতো কই? তাহলে কি আপনার সেকশন 10 আসতো না 11? সেকশন 11 আসবে। 11 আসতো। এইটাই হচ্ছে বিষয়। আপনার আপনার প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন কিভাবে করা হয়, কোন জায়গা থেকে করে, কারা করে, এই তিনটে বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে অ্যান্সার সাজাইতে পারবেন। প্রশ্ন করা হয় জুডিশিয়ারি থেকে, প্রশ্ন করা হয় করে কারা? বিচারকরা। কাদের করে? আপনাদের করে। তাহলে আপনাকে তো উপর থেকে প্রশ্ন করবে। আপনি যদি শুধু সেকশন নিয়ে বসে থাকেন, আপনি তো প্রশ্নের অ্যান্সার ওইভাবে সুন্দরভাবে সাজাই লিখতে পারবেন না। আপনি হয়তো প্রশ্নের সাথে আপনি বুঝতে পারবেন আপনি 11 নম্বর সেকশন পড়বে বা 10 নম্বর সেকশন পড়বে, কিন্তু আপনার তো অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ, তাই না? এই জন্যই আমরা তৈরি করছি এই আমাদের আমাদের যেই DAWSC যে থিমটা, এই থিমটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন বা এইভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ লেখেন, আপনার খাতার মান ভালো থাকবে, আপনার লেখার মানও ভালো থাকবে। তো এখানে বলছে যে এই মামলায় সরাসরি প্রযোজ্য ধারা হলো সেকশন 10, সিভিল প্রসিডিউর কোডের সেকশন 10 হচ্ছে এই মামলায় সরাসরি প্রযোজ্য, যা রেস সাবজুডিস নীতি নির্ধারণ করে। আর এই ধারা বলে যখন একই বিষয়ে দুটি আদালতে মামলা বিচারাধীন থাকে তখন পরবর্তী আদালতের কার্যক্রম স্থগিত রাখবে। এখন সঠিক যদি ধারা নাম্বার আপনি উল্লেখ করতে পারেন তাহলে পূর্ণ নাম্বার পাওয়ার আপনার একটা সম্ভাবনা থাকবে। তো আপনার তিনটে বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে একই পক্ষ, একই বিষয়, একই সময় বিচারাধীন। যদি এই বিষয়টা নিষ্পত্তি হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আপনি যদি লিখতেন সেকশন 10, তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো মার্কস পাবেন না, আপনার প্রশ্ন কেটে দিবে। অতএব সেকশন বসানোর ক্ষেত্রে খুবই সতর্কতার সহিত আপনারা সেকশনটাকে অ্যাপ্লাই করবেন। তো আমরা এখন আইনি বিশ্লেষণ দেখি। আমাদের যে আমরা তো প্রথমে ডিফাইন করলাম, তারপরে আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা দেখি যে আমাদের যে রাইট যে অপশনটা, আমাদের বিশ্লেষণটা আমরা দেখি যে কেমনে আমরা বিশ্লেষণ করব।
তো সেকশন 10 প্রয়োগের জন্য 3টি শর্ত পূরণ করতে হয়। এই মামলার সব শর্তই পূরণ হয়েছে। কি কি? একই বিষয়, একই সময় আর একই পক্ষ। তাহলে আমাদের সিদ্ধান্ত কি আসলো? সকল শর্ত পূরণ, নারায়ণগঞ্জ কোর্টের মামলা স্থগিত হবে, নাকি? বুঝতে পারছেন? তা এখন আপনি কি করবেন? সাপোর্ট দিবেন। এই বিষয়টাকে আপনার সাপোর্ট দিতে হবে না? তাহলে সাপোর্ট দিবেন কি দিয়ে? সঠিক কর্তৃপক্ষ সেকশন 10 দ্য সিভিল প্রসিডিউর কোড 1908 পরীক্ষায় শুধু রেস সাবজুডিস লিখলেই হবে না, সঠিক ধারা নম্বর এবং আইনের নাম কিন্তু উল্লেখ করতে হবে। আপনি যদি শুধুমাত্র লেখেন যে রেস সাবজুডিস থেকে এটা আসছে, আপনি লিখে দিলেন, আপনাকে কিন্তু সম্পূর্ণ মার্কস দিবে না। আপনার প্রশ্নের অ্যান্সার ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ মার্কস পাবেন না। আপনাকে যদি সম্পূর্ণ মার্কস পেতে হয়, আপনাকে দিতে হবে যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সেকশন 10 রেস সাবজুডিস, এরকম ভাবে লিখতে হবে। আইন হচ্ছে সিভিল প্রসিডিউর কোড 1908, ধারা হচ্ছে 10 আর নীতি হচ্ছে রেস সাবজুডিস। এইভাবে আপনাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আপনি কনক্লুশন দেবেন কি? উপসংহার লিখবেন, তখন পূর্ণাঙ্গ একটা উত্তর লিখবেন। অর্থাৎ নারায়ণগঞ্জ কোর্ট, আপনি একটা সিদ্ধান্ত দেবেন যে নারায়ণগঞ্জ কোর্ট সেকশন 10 সিভিল প্রসিডিউর কোড 1908 অনুযায়ী এই মামলার কার্যক্রম স্থগিত রাখবে যতক্ষণ না ঢাকার কোর্টের মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হয়। অর্থাৎ একটা মামলা যতক্ষণ চূড়ান্ত নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ওই মামলা স্থগিত থাকবে। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা এই ধারায় কিন্তু আমরা আমাদের ডিএডব্লিউএসসি প্রয়োগ করতে পারলাম। অর্থাৎ আমরা এইভাবে আমাদের সিপিসি বলেন, সিআরপিসি বলেন, পেনাল কোড বলেন, প্রত্যেকটা সাবজেক্টে আমরা এই আমাদের মেথড আমরা ইউজ করব এবং ইউজ করে আমরা অ্যান্সার করব। তাহলে আমি মনে করি যে আপনার খাতার মান ভালো থাকবে এবং আপনি ভালো একটা মার্কস আর্ন করতে পারবেন। তো এখন আপনারা বলেন যে রেস সাবজুডিস আছে কোন ধারায়? 10 ধারায়। রেস জুডিকাটা কোন ধারায়? 11 ধারায়। আর জমির মামলা কোন এখতিয়ারের আওতায়? টেরিটোরিয়াল। হ্যাঁ। টাকার অঙ্কভিত্তিক এখতিয়ারকে কি বলে? পেকুনিয়ারি জুরিসডিকশন। রেস জুডিকাটা প্রযোজ্য হতে আগে কি হতে হবে? রেস জুডিকাটা চূড়ান্ত নিষ্পত্তি হইতে হবে। তাহলে আর একটা বিষয় আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এটা কোথায় আছে জানেন? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আছে আপনার সেকশন 11(4)-এ। হ্যাঁ, সেকশন 11(4)-এ আছে আপনার কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। তো এই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটাটা কি এইটা জানেন? কেউ বলতে পারবেন? পারবেন? এটা আপনার সেকশন 4-এর কিন্তু এক্সপ্লানেশন, এই সেকশন 11-এর এক্সপ্লানেশন হচ্ছে আপনার 4। এটার আছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। আপনি বিআর এক বের করে দেখবেন এবং সেখান থেকে যে বিষয়টা পূর্বের মামলায় বলা যেত, কিন্তু হ্যাঁ, যে উপস্থাপন করা হয় নাই, কিন্তু পরবর্তীতে সেটা আর উপস্থাপন করা যাবে না। রাইট। অর্থাৎ এখানে বলছে যে পূর্বে যে দাবিটা আপনি আদালতে করতে পারতেন, সেইটা যেহেতু আপনি পূর্বে করেন নাই, পরবর্তীতে এই দাবি আদালতে উত্থাপন করা যাবে না। তাই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার ওখান থেকেও আপনার অনেক সময় প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়। আর ভাই আপনারা অনেক সময় জিজ্ঞেস করে যে রেস জুডিকাটা ও রেস সাবজুডিসের পার্থক্য কি? পারবেন না বলতে আপনারা? সেকশন 10 এবং সেকশন 11-এর। আর যদি বলে যে এখতিয়ারের 3 প্রকার কি কি, আপনাদের কিন্তু একবারে ভাইবা কমপ্লিট করে যেতে হবে। এই যে আমরা গল্পের ছলে যে
ভাবে টপিক পড়বো, আপনাদের কিন্তু ভাইবা কমপ্লিট করে যেতে হবে। ভাইবার জন্য আলাদা কিন্তু আপনারা ওইভাবে সময় পাবেন না, তখন আর আপনাদের ওইভাবে পড়তেও ইচ্ছে করবে না। হ্যাঁ, তার জন্য আমরা প্রত্যেকটা স্লাইডে আমরা শেষে 2-3টা ভাইবার প্রশ্ন রাখি। এখন স্যার আপনি মানে এই